আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের খবর ইতিমধ্যেই বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছে। এর প্রভাব এসে পড়েছে আমাদের এই দেশেও। জানিয়ে রাখি, নেপালের এই ভয়াবহ যে প্রকৃতির ধ্বংসলীলা, ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে নিখোঁজের সংখ্যাও। এর প্রভাব আমাদের দেশেও এসে পড়েছে। তার কারণ এখনো পর্যন্ত পাওয়া খবরে 300 জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। যখন একেবারে প্রাথমিক পর্যায়ে খবর এসে পৌঁছেছিল তখন সেটা 133 ছিল এই সংখ্যাটা, কিন্তু ক্রমেই এই সংখ্যাটা বেড়েছে এবং 300 জন ভারতীয় নিখোঁজ, এটাই কিন্তু শেষ পাওয়া খবর। প্রকৃতির এমন ভয়াল রূপ দেখলো হিমালয়ের বুক যে কয়েক ঘন্টার মধ্যে একেবারে বদলে গেল পুরো চেহারাটা। পাহাড় থেকে প্রথমে নেমে এলো বরফ, পাথর, কাদা আর জল। সেই জল এবার ধেয়ে গেল নদীর দিকে। এরপর নদী উঠল ফুঁসে এবং ক্রমশই সেই নদী এবারে মৃত্যুর স্রোত হয়ে উঠল। রাস্তা ভেসে গেল, সেতু ভেসে গেল, ভেঙে পড়ল ঘর বাড়ি, মানুষ জলের তরে ভেসে গেল, গাড়ি চাপা পড়ল সেই বাড়িগুলোর নিচে, কখনো কখনো গাড়িও ভেসে যেতে দেখা গেল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বন্ধ হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা একেবারে বিপর্যস্ত। সবচেয়ে বড় যে কথাটা হলো যে সেটা হলো এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে বহু মানুষেরই কিন্তু কোনো খোঁজ নেই। নিখোঁজ মানে এটা নয় যে তাদের মৃত্যু হয়েছে, এটা কিন্তু কখনো বলা যাবে না। উদ্বেগের বিষয়, নিঃসন্দেহে ভারতীয়দের ক্ষেত্রেও এটা উদ্বেগের বিষয়। কারণ এই প্রথমে যে সংখ্যাটা আমি একেবারে প্রথমেই বললাম, সংখ্যাটা যেটা ছিল 133, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে 300-তে। 300 জন ভারতীয় নিখোঁজ। এই যে 300 জন ভারতীয় নিখোঁজ, তার মধ্যে যেমন রয়েছেন বহু তীর্থযাত্রী, তেমনই রয়েছেন বহু পর্যটক এবং সেখানে বসবাস করেন এমন ভারতীয় রয়েছেন কিছু। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল তিনি জানিয়েছেন যে প্রায় 300 জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সংখ্যাটা বেড়ে গেছে। এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এই যে নিখোঁজ ভারতীয়, এরা কোথায় রয়েছেন? তারা কি নিরাপদে আছেন, নাকি তারা দুর্গম এলাকায় কোথাও আটকে রয়েছেন? কতজনের সঙ্গে শুধু যোগাযোগ করা যাচ্ছে, কতজনের সঙ্গে যাচ্ছে না, কতজন সত্যি সত্যি নিখোঁজ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রশ্নগুলো সামনে আসছে। কারণ আমি আগেই বললাম যে এমনই ধ্বংসলীলা যেখানে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বিপর্যস্ত হয়েছে। হতে পারে মোবাইলের হয়তো চার্জ শেষ হয়ে গিয়েছিল, সে তারপরে এই ঘটনা এবং কোনো রকমভাবে সেখানে মোবাইলে সে যোগাযোগ করতেই পারছে না, তার চার্জ শেষ হয়ে গেছে। ওইদিকে আপনার এটাও হতে পারে যে তার নেটওয়ার্ক পাচ্ছে না, যে কারণের জন্য কলও সে করতে পারছে না সেখান থেকে। এটাও একটা সমস্যা হতে পারে। কারণ বিস্তীর্ণ এলাকায় নেপালের যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিদ্যুৎ নেই, যেটা বললাম আগে, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, রাস্তা নেই, সেতু নেই। উদ্ধারকারী যে দলগুলি সেগুলোও পর্যন্ত ঠিকঠাক যে পৌঁছতে পারছে সঠিক জায়গায়, সেটাও কিন্তু হচ্ছে না, সেখানেও কিন্তু কঠিন তাদের পৌঁছানো। এবং নেপালের যিনি বিদেশমন্ত্রী তিনি নিজেই জানিয়েছেন বিপর্যয়ের প্রকৃত মাত্রা কিন্তু এখনই পুরোপুরি যে নির্ধারণ করা বা ঠাউর করা সেটা সম্ভব নয়। হাজার হাজার মানুষ নিখোঁজ এবং যোগাযোগের বাইরে, নিখোঁজ বা যোগাযোগের বাইরেও তারা থাকতে পারেন না, অর্থাৎ খোঁজ মিলছে না, যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। তারা কি অবস্থায় রয়েছেন এরকম কোনো খবরও কিন্তু পাওয়া যাচ্ছে না। এই 133 থেকে 300 যেটা হিসেব, যেটা এইটা কিভাবে হলো এটাও একটুখানি আমাদের বুঝে নিতে হবে। যে বিপর্যয়ের পর প্রথম দিকেই নেপালের পর্যটন দপ্তর এবং ভারতীয় দূতাবাস আলাদা আলাদাভাবে নিখোঁজদের তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং একটি পর্যায়ে 105 জন ভারতীয় পর্যটক
37 জন এনআরআই সহ বহু বিদেশি নাগরিক নিখোঁজের খবরটা এসে পৌঁছয়। 105 জন ভারতীয় পর্যটক, 37 জন এনআরআই এবং বহু বিদেশি পর্যটকের নিখোঁজের খবর এসে পৌঁছয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় একাধিক তালিকা এবারে তৈরি হতে পারে। সেই তালিকা থেকেই এটা স্পষ্ট হয়। এছাড়া অন্যান্য বিদেশি নাগরিকরাও কিন্তু সেখানে রয়েছেন, কারণ বহু মানুষ, নেপাল যেহেতু ঠান্ডার দেশ, সেহেতু বহু মানুষ কিন্তু সেখানে যান এবং থাকেন। পর্যটন হিসেবেই যান, হয়তো পর্যটক হিসেবে, অন্যান্য কাজেও তারা যেতে পারে। এবং একই ব্যক্তির তথ্য কখনো পর্যটন সংস্থার কাছে, কখনো বা দূতাবাসের কাছে, কখনো বা পরিবারের কাছেও রয়েছে। ফলে প্রাথমিক যে তালিকা, এই তালিকাগুলোর মধ্যে একটা পার্থক্য কিন্তু তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর সেই কারণেই নেপালের বিদেশ মন্ত্রীর নতুন যে বক্তব্য, সেটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন প্রায় 300 জন ভারতীয় নিখোঁজ রয়েছে বা যোগাযোগের বাইরে তারা। গোদা বাংলায় বলা যেতে পারে 300 ভারতীয়র খোঁজ মিলছে না। এখন এই 300 জন তারা কি অবস্থায় রয়েছেন কেউ জানে না। তারা জীবিত না মৃত, আমরা উদ্বেগের মধ্যে রয়েছি। আমরা আশা করব তারা সবাই জীবিত অবস্থাতেই তাদেরকে উদ্ধার করা হোক। প্রাকৃতিক বিপর্যয়ের পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই কিন্তু মৃত্যু নয়, এটা একটা ব্যাপার। অনেকেই কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন, হয়তো নিরাপদ জায়গায় রয়েছেন, কিন্তু যোগাযোগ করা যেহেতু যাচ্ছে না, সেহেতু তারা খবর দিতে পারছে না, আমরাও সেই খবরটা পাচ্ছি না। কেউ হয়তো এমন জায়গায় আটকে রয়েছেন যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছচ্ছে না, সেটাও হতে পারে, তাই যে কারণের জন্য আমরা খোঁজ পাচ্ছি না। কিন্তু যে ছবিটা সামনে এসে পৌঁছেছে সেটা নিঃসন্দেহে কিন্তু আতঙ্ক ধরাবার মতোই, অর্থাৎ ভয়ঙ্কর একটা ছবি। এই বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার হয়েছে এমন একটি অঞ্চল যেটা ভারতীয় তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৈলাস ও মানস সরোবর যাত্রা। প্রত্যেক বছর বহু ভারতীয় এই কৈলাস যাত্রা এবং মানস সরোবর যাত্রায় অংশ নিয়ে থাকেন। নেপালের রাস্তা ধরে তিব্বতের দিকে যাওয়ার এই পথের একটা গুরুত্বপূর্ণ অংশই দুর্গম পাহাড়ি অঞ্চল, তার মধ্যেই পড়ে। কিন্তু বহু ভারতীয় যাত্রী তখন সীমান্ত পার হওয়ার অপেক্ষায় ছিলেন। কেউ সেখানে ছিলেন নেপালে, কেউ বা ছিলেন সীমান্তের কাছাকাছি জায়গায়, কেউ বা তিব্বতের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ঠিক তখনই এই পরিস্থিতিটা বদলে যায়, জল বাড়তে শুরু করে, ধসে পড়ে পাহাড়, রাস্তায় নেমে আসে পাথর, বরফ, নদীর জল, কাদা। কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিকে পরিণত হয় ধ্বংসস্তূপে। এই বিপর্যয়ে কৈলাস ও মানস সরোবর যাত্রীদের একটা বড় অংশের সঙ্গে যোগাযোগ নিমেষেই বিচ্ছিন্ন হয়ে যায়। থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বিগ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে আলোচনাতে আমরা ছিলাম, নেপালে প্রকৃতির ধ্বংসলীলার পর যে রিপোর্ট এসে পৌঁছেছে, সেই রিপোর্টে ভারতীয় তীর্থযাত্রীদের একাধিক দলের কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ একাধিক দলের নাম সেখানে উঠে আসছে। তার মধ্যে রয়েছে তামিলনাড়ুর একটি দল, পাশাপাশি কলকাতার একটি দলের সঙ্গেও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর এসে পৌঁছেছে। কলকাতার একটি 32 জনের দল, তার মধ্যে 18 জন মহিলা ছিলেন এবং 14 জন পুরুষ ছিলেন। 19শে অগস্ট তারা কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন। তারা কৈলাস ও মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন। 26শে অগস্টের সকালে তাদের তিব্বতের দিকে যাওয়ার কথা ছিল। তারা আদৌ সেখানে গিয়েছিলেন কিনা, না তার আগেই আটকে গেছে, এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু নেপালে ভয়াবহ এই বন্যার পর তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। পরিবারের সদস্যরা স্বভাবতই উদ্বেগের মধ্যে রয়েছেন। পর্যটন সংস্থা যোগাযোগ করার চেষ্টা করছে, ভারতীয় দূতাবাসও যোগাযোগ করছে, পুরো ব্যাপারটা তারাও দেখছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সেখান থেকে জানা যাবে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তাদের অবস্থানটা জানতে পারা যায়নি, অর্থাৎ যাওয়ার কথা ছিল তাদের 26শে অগস্ট সকালেই কৈলাস মানস সরোবর যাত্রা, তাদের সেখানে যাওয়ার কথা ছিল, তিব্বতের দিকে যাওয়ার কথা ছিল। এখানে তারা এখনও যোগাযোগ করা যায়নি। তামিলনাড়ু, শুধু কলকাতা নয়, তামিলনাড়ুর আমি যেটা বললাম সেখানকারও কিন্তু তীর্থযাত্রীদের নিয়ে উদ্বেগ রয়েছে। অন্তত 37 জন তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আবার অন্য তালিকায় সংখ্যাটা আরও বেশি হতে পারে, অর্থাৎ এই যে এটা কিন্তু এখানেও কিন্তু একটা প্রাথমিক সংখ্যা আমরা যেগুলো পাচ্ছি কলকাতার বা তামিলনাড়ু থেকে, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে বিপর্যয়ের মাত্রা থেকে কতটা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট যে ছবি সেটা পাওয়া যায়নি, কারণ এখন প্রাথমিক পর্যায়ে উদ্ধার কাজ বা আশু যে কাজটা যে কোনো জায়গায় এইরকম যে ক্ষেত্রে সাধারণত প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আগে হয় গিয়ে উদ্ধার কাজ। এখন এই উদ্ধার কাজ যে সম্পন্ন হবে, সেটা সম্পন্ন হলেও যে সম্পূর্ণ সম্পন্ন হলো তা তো বলে না, কিন্তু একটা তো তালিকা থাকে, সেই জায়গায় বলতেই হয় উদ্ধার কাজ আমরা সম্পন্ন করলাম। কিন্তু তারপরেও এই যে বললাম নদীর স্রোত ভেসে গেছে, কোথায় ভেসে গেছে, কোথায় চলে গেল সেটা পাওয়া যায় না, তিনি জীবিত কিনা তাও পাওয়া যায় না। সুতরাং সেগুলো আবার পরে আসে বেশ কিছুদিন পরে। যদি জীবিত হন, যদি মৃত হন, তাহলে সেটা কোন পাথরের মধ্যে আটকে গেল, কোথায় বডি আটকে গেছে, কোথায় পা আটকে গেছে, বা পা আটকেই গেছে এবং তারপরে হয়তো বা তিনি বেঁচে আছেন, এটাও হতে পারে। অসম্ভব কোনো কিছুই নয়। ঈশা ফাউন্ডেশনের একটি দলের সদস্যদের নিয়ে প্রথমে একটা উদ্বেগ তৈরি হয়েছিল। 77 জনের একটি দল সীমান্তবর্তী এলাকায় ছিল বলে বিভিন্ন রিপোর্টে জানতে পারা যায়। পরে তাদের অবস্থান নিয়ে পৃথক তথ্য অবশ্য সামনে আসে। তবে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে বিপর্যয়ের মধ্যে কত দ্রুত বিপর্যয়ের মধ্যে চিত্রটা কিন্তু কত দ্রুত বদলে যেতে পারে এবং বদলে যেতে পারে তথ্য। 1 ঘন্টা আগে যে ব্যক্তি নিখোঁজ বলে মনে হচ্ছিল, 1 ঘন্টা পর হয়তো জানাচ্ছে সেটা তিনি নিরাপদে রয়েছেন, এরকম খবরও কিন্তু আসতে শুরু করেছে। আবার যাকে নিরাপদ বলে মনে করা হচ্ছিল হয়তো তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এটার ওই পেছনে ওই মোবাইল নেটওয়ার্ক হতে পারে, বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন, এবং এত দুর্গম জায়গা, সেখানে সব জায়গায় যে উদ্ধারকারী দল পৌঁছতে পারছে সেটাও নয়। এই কারণে উদ্ধারকারীদের পাশাপাশি প্রশাসনের কাছেও কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নির্ভুল একটা তালিকা তৈরি করা। কে নিরাপদ, কে আহত, কে হাসপাতালে, কে উদ্ধার কেন্দ্রে রয়েছে, কে এখনো পর্যন্ত নিখোঁজ, এই প্রশ্নগুলির একসঙ্গে পাওয়া গেলেই কিন্তু প্রকৃত যে তথ্য, সেই প্রকৃত তথ্যটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাজটা যতটা সহজে আমি বললাম ততটা সহজ নয় কিন্তু এই কাজটা সম্পন্ন করা, কারণ নেপালের যে অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু অত্যন্ত দুর্গম পাহাড়ি রাস্তা এবং গভীর উপত্যকা, নদী, সীমান্ত এলাকা, তার উপর এই ধস, সেতু ভেঙে গেছে আমরা দেখেছি, রাস্তা তো গেছেই ছেলে দিন, এই দিক থেকে ওই দিক যাবে যে সেতু, সেই সেতুটা পর্যন্ত ভেঙে গেছে এই জলের তোরে। ফলে উদ্ধারকারী দলকে একসঙ্গে কিন্তু একাধিক বিপদের মুখোমুখি হতে হচ্ছে। একদিকে উদ্ধার তাকে যেমন করতে হবে, তার পাশাপাশি নিজেদের নিরাপত্তাও তো নিশ্চিত করতে হবে। তারা যদি নিজেরাই নিরাপদে না থাকেন তাহলে উদ্ধারটা হবে কিভাবে? ধসের পরেও কিন্তু পাহাড় থেকে পাথর পড়ে যাবার একটা আশঙ্কা থাকে, নদীর জল আচমকা বেড়ে যেতে পারে,
এটাও হতে পারে। এরকম হরপাবানে আবার হয়তো একটা হরপাবান এলো, বেড়ে গেল। আবার কোথাও কাদার স্তর এতটাই গভীর যে সাধারণ গাড়ি চলাচল করা যাচ্ছে না, সেখানে সম্ভব হচ্ছে না। তো এই পরিস্থিতিতে যে হেলিকপ্টার নামিয়ে উদ্ধার হবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যে উদ্ধার কাজ চালানো হবে, সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানো হলেও হেলিকপ্টারও তো সব জায়গায় সেখানে পৌঁছতে পারছে না, সেখানে গভীর কাদা, নামতেই পারবে না। সুতরাং এই যে উদ্ধার অভিযানটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং বিপদসংকুলও বটে, কারণ আবহাওয়াও এই সময় অনুকূল নয়। কারণ এই সময় আপনারা জানেন যে বর্ষার এই যে মরশুম, এবং এই বর্ষা কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এই পাহাড়ে, এবং কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনারা দেখেছেন এই 26 তারিখের এই যে ধ্বংসলীলা চালিয়েছে নেপালে যেটা হয়েছে। এখানে সবাই কিন্তু অপেক্ষা করছে একটা ফোন হয়তো আসবে তাদের নিকট আত্মীয়র বা কাছের মানুষের, কিংবা একটা মেসেজ পরিবারের কাছে। এটাই এখন সব থেকে বড় বিষয় যে কখন সেই মেসেজ আসবে। এই যে গভীর উৎকণ্ঠার মধ্যে, গভীর উদ্বেগের মধ্যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রথমে বলা হয়েছিল সম্ভবত ভূমিকম্পের কারণে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু পরে দেখা গেল যে কম্পনের খবর একটা সামনে আসলেও বিজ্ঞানীরা এটাকে প্রশ্ন করেন এই সম্ভাবনাকে। প্রাথমিক অনুসন্ধানে কিন্তু উঠে আসে অন্য একটি সম্ভাবনা। বরফ এবং পাথরের বিশাল অংশ পাহাড় থেকে নেমে এসে লেহেন্দে খোলা নদীর গতিপথে বাধা তৈরি করেছিল। ভাবুন, এখানে তো উচ্চপথ, একদম পাহাড়ি জায়গা, উপর থেকে বরফ এবং পাথর ভেঙে এসে নদীতে লেহেন্দা খোলা নদীর গতিপথে বাধা তৈরি করেছিল। এবং সেই নদী ভুটেকোশি নদীর একটি উপনদী, আর তখনই নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সেই বাধাপ্রাপ্ত হওয়ায় যেটা হয়, নদীর গতিপথ আমরা পড়েছি ছোটবেলায় ভূগোলে, আমরা বিজ্ঞানী নই কিন্তু ছোটবেলায় ভূগোলে পড়েছি, যখন বাধাপ্রাপ্ত হয় সেটা নিজের মতো করে জায়গা করে দেয়। তো এখানেও সেটাই হয়েছে, জল এবং ধ্বংসাবশেষ সেখানে জমতে থাকে এবং সেখানে নিজের মতন করে ওপর থেকে নিচে সে নেমে আসে। যে যে জায়গা দিয়ে এসছে সেই সমস্ত জায়গা দিয়ে বাড়ি ঘর, সেতু, রাস্তাঘাট, গাড়ি, মানুষজনকে ভাসিয়ে নিয়ে যাওয়া সমস্ত কিছু করে দিয়ে গেছে। অর্থাৎ হিমালয়ের ওপর শুরু হওয়া এই ঘটনাটা বেশ কয়েক কিলোমিটার দূরের নিচের জনবসতিতে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে। ওপরে কি হচ্ছে সেটা নিচের মানুষ বুঝতে পারেনি, সেটা বুঝে ওঠার আগেই কিন্তু তারাও সেইখানে সেই কবলে পড়ে গেছে। এখন হিমালয় অঞ্চলে আগাম সতর্কবার্তা ব্যবস্থা এটা কতটা কার্যকর, থাকবো এই বিষয় নিয়ে আলোচনায়। তবে তার আগে এখন শিরোনাম আপডেটে নিয়ে নেবো আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত ব্রিগেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। পাহাড়ি নদীর জলস্তর কতটা দ্রুত মাপা হয়, হিমবাহ বা তুষার ধসের সম্ভাবনা কিভাবে পর্যবেক্ষণ করা হয়, সীমান্তবর্তী এলাকায় থাকা পর্যটকদের কিভাবে দ্রুত সতর্ক করা হয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, যে পথে প্রত্যেক বছর হাজার হাজার তীর্থযাত্রী যাতায়াত করেন সেই পথে দুর্যোগ প্রস্তুতি বা কতটা। এই প্রশ্নটা কিন্তু শুধু যে নেপালের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, কারণ কৈলাস এবং মানস সরোবর যে যাত্রা, এই যাত্রায় অংশ নেন যারা, সেই অধিকাংশ ভারতীয়ই কিন্তু নেপাল বা অন্যান্য কোনো নির্দিষ্ট রুটের ওপর নির্ভর করে থাকেন। এখন প্রাকৃতিক দুর্যোগ
আটকানো যায় না। এই ক্ষমতা এখনো মানুষের হয়নি। তা প্রাণহানিটা কমানো যেতে পারে, আগাম সতর্কবার্তা সেটাও দেওয়া যায়, নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করা যায়, যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা যেতে পারে। এখন এই বিপর্যয়ের সময় পর্যটক ও তীর্থযাত্রীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এখন নেপালের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হলো গিয়ে উদ্ধার কাজ, মৃতদেহ উদ্ধার, আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান এবং হাজার হাজার মানুষের পুনর্বাসন ব্যবস্থা, এগুলো তো রয়েছে। নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন বহু পরিবার তাদের বাড়ি ঘর হারিয়েছে, কার্যত আকাশের নিচে এসে তারা উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষ নিখোঁজ বা যোগাযোগের বাইরে চলে গিয়েছেন। একটা বৃহৎ মানবিক বিপর্যয়, এবং এই বিপর্যয়ের সময় কিন্তু আমাদের দেশ ভারত তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই জরুরি যোগাযোগ নাম্বারও দিয়েছে, এবং ভারতীয় নাগরিকদের বিষয়ে তথ্য পেতে সাহায্যের জন্য দূতাবাসের তরফে যোগাযোগের নাম্বার ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এবং সেখানে তারা যোগাযোগ করতেই পারে। ভারতীয় বিমান বাহিনীর মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ দুই দেশের প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষকে বাঁচানো, মানুষকে উদ্ধার করা, যারা নিখোঁজ তাদেরকে খুঁজে বের করা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করা। এবং শেষ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাদের পরিবারকে সঠিক তথ্য তুলে দেওয়া। তারা একটা গভীর অ্যাংজাইটির মধ্যে রয়েছে, গভীর উদ্বেগে রয়েছে। এই জায়গাতেও কিন্তু তাদেরকে হাতে সঠিক তথ্য তুলে দেওয়া উচিত। তাই প্রশাসনের এই মুহূর্তে উচিত কারা উদ্ধার হয়েছেন, কারা হাসপাতালে রয়েছেন, কারা নিরাপদ, কারা এখনো নিখোঁজ, এই তালিকাটা তৈরি করে তারা আপডেট খবরটা কন্টিনিউয়াস তাদের দিতে থাকা। এই 105 জন ভারতীয়, কোথাও কেউ বলছে 133 জন, কেউ বলছে 300 জন, এইটাকেও কিন্তু একটা ঠিক জায়গা, ঠিক ফিগারে কিন্তু নিয়ে আসা ওখানে, এবং তাদের একটা তালিকা। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু প্রকৃত সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন। তবে এটা নিশ্চিত, নেপালে ভারতীয় নাগরিকদের নিয়ে একটা বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে। কেউ হয়তো পরিবারকে এখনো খবর দিয়ে উঠতে পারেননি, কেউ হয়তো কয়েক ঘন্টা ধরে যোগাযোগের বাইরে, কেউ হয়তো উদ্ধার হওয়ার অপেক্ষায়। আমরা আশা করব তারা প্রত্যেকেই বেঁচে আছেন। সেনা নামানো হয়েছে, অন্যান্য নিরাপত্তা বাহিনীও সেখানে কিন্তু কাজ করছে। হাইড্রো পাওয়ার প্রকল্পও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আগেই আপনাদেরকে বলেছি। বহু গাড়ি এবং ট্রাক ভেসে গিয়েছে, বহু বাড়ি কাদায় নিচে চাপা পড়ে গিয়েছে। স্থানীয় অর্থনীতি বিপর্যস্ত, এবং যোগাযোগ ব্যবস্থার উপরও কিন্তু একটা বড় সড় ধাক্কা এসে লেগেছে। জনজীবনও সম্পূর্ণ বিধ্বস্ত, এটা বলা যেতেই পারে। এই বিপর্যয়ের একটা ভয়াবহ দিকই হলো, শুধু একটা নদীর তীরবর্তী এলাকা তো নয়, একটা বিশাল এলাকা। এবং এই যে ভুটেকোশি নদীর জল নিচের দিকে গিয়ে ত্রিশুলী নদীর সঙ্গে যুক্ত হয়, সেই ত্রিশুলী নদীর প্রবাহ ভারতের দিকে গণ্ডক ব্যবস্থার সঙ্গে আবার যুক্ত। ফলে এই ধরনের যে অতিরিক্ত জলপ্রবাহের প্রভাব কিন্তু সীমান্ত পেরিয়ে এখানেও চলে আসতে পারে। যদিও প্রত্যেক এলাকার পরিস্থিতি আলাদা, তবু নদীর জলস্তর নিয়ে কিন্তু নিচের দিকে থাকা এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু সতর্কতার প্রয়োজন। কারণ হিমালয় থেকে নেমে আসা এই নদীগুলির ক্ষেত্রে ওপরের দিক থেকে একটা বড় বিপর্যয় যদি ঘটে, তাহলে নিচের সমতল এলাকায় তার প্রভাব পৌঁছতে খুব বেশি কিন্তু সময় লাগে না, অন্তত আমাদের সেই রকমই মনে হয়। তাই সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন, সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। তা আমি আগে যেটা বললাম, যে এই মুহূর্তে সবার আগে কিন্তু চলছে উদ্ধার কাজ, এবং তার পাশাপাশি প্রশাসন এটা দেখছে যে ঠিক সঠিক সংখ্যাটা কত, কারা উদ্ধার হলো, কারা এখন উদ্ধার হয়নি, কে এখনো নিখোঁজ, কে আহত অবস্থায় রয়েছে, কার বা মৃত্যু হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো যেন পরিষ্কারভাবে তাদের পরিবারকে জানানো হয়। হিমালয়কে যতটা সুন্দর মনে হয়, তার ভেতরে কিন্তু লুকিয়ে আছে ততটাই ভয়ঙ্কর এক শক্তি, যা নিমেষেই ধ্বংস করে দিতে পারে প্রকৃতির একটা বৃহৎ অংশকে। ভুল বললাম কি? কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।